আমার আগের ভিডিওটা একটু অসুবিধা হয়েছিল বলে মাঝখানে কেটে গেছিলো, তাই জন্য আমি আবার কন্টিনিউ করছি। আমরা পড়ছিলাম শিক্ষার্থী ও তার বংশগতি। শিশুর বিকাশের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় হলো বংশগতি বা বংশধারা। যে প্রক্রিয়ায় পিতামাতার চারিত্রিক কিন্তু কিছু কিছু গুণাবলী শিশুর মধ্যে অবস্থান করে এবং সঞ্চারিত হয় তাকে বলা হচ্ছে বংশগতি। মোট কথা প্রত্যেকটি শিশু বা শিক্ষার্থী তার পূর্বপুরুষের কিছু বৈশিষ্ট্য নিয়েই জন্মায়। এটা কিন্তু আমরা সবাই দেখে থাকবো। হতে পারে দেখবে এটা অনেক ক্ষেত্রে একটা কমন ব্যাপার, যদি তার বাবা বা মার কারোর যদি চশমা থাকে, দেখবে কি অনেক ছোট বয়স থেকে বাচ্চাটিরও চোখে কিন্তু চশমা, বা কারোর যেমন ধর বা এটার থেকেও যেটা বড় ব্যাপার, দেখবে কারোর বাবার খুব রাগ বা জেদ বাচ্চাটির মধ্যে দেখবে, কি বাবা মা মায়ের মধ্যে কারোর মধ্যেই থাকতে পারে, যে কারোর মধ্যে সে দেখবে বাচ্চাটির মধ্যেও কিন্তু সেই রাগ বা জেদ জিনিসটা কিন্তু অটোমেটিক্যালি রপ্ত হয়ে গেছে বা ছোট থেকেই খুব আছে জিনিসটা। বা কারোর মা বাবা দেখবে হতে পারে যদি খুব শান্ত, অনেক ক্ষেত্রে কিন্তু বাচ্চাটির মধ্যেও কিন্তু সেই গুণাবলীটাই কিন্তু দেখা যায়, সে কিন্তু খুব চুপচাপ বা শান্ত, বা আমরা বলতে পারি ইন্ট্রোভার্ট, মানে লোকের সঙ্গে তারা খুব একটা বেশি মিশতে পারে না। তা এই বংশধারার তিনটি জৈব নীতির কথা এখানে উল্লেখ করা হচ্ছে। একটা সাদৃশ্যগত নীতি, একটা বৈচিত্র্য নীতি, একটা হচ্ছে গড়াভিমুখী নীতি। সাদৃশ্য নীতিটাকে আমরা সকলেই জানি যে মানুষের শিশু মানুষই হয়, গরুর বাচ্চা বাছুরি হয়, বিড়ালের বাচ্চা বিড়ালি হয়। এক কথায় বলা যায় যে সমজাতীয় প্রাণীরই জন্ম দেয়, একে সাদৃশ্য নীতি বলা হয়। বৈচিত্র্য নীতি কি? কোনো প্রাণী যদি বিশেষ কোনো জাতির প্রাণী জন্ম দেয় তবে তাদের মধ্যে একটা বৈচিত্র্য দেখা দেয়। অনেক সময় আমরা দেখি শিশু তার পিতামাতার মতো সদৃশ্য হয় না, আবার অনেক ক্ষেত্রে একরকম নাও হতে পারে। কারোর বাবা বা মায়ের ধরো খুব জেদ বা রাগ, বাচ্চাটির মধ্যে কিন্তু সেটা নাও হতে পারে, দেখা যেতে পারে তার উল্টো, সে খুব চুপচাপ শান্ত। বা বেশ কিছু এরকম অনেক ক্ষেত্রে, এটা রেয়ার ক্ষেত্রে হয়, বেশ কিছু পার্থক্য দেখা যায়। এমন অনেক দৃষ্টান্ত আছে যেখানে উন্নত বুদ্ধিসম্পন্ন পিতামাতার সন্তান খুব স্বল্প বুদ্ধিসম্পন্ন হয়। অর্থাৎ কি, তার বাবা মা হয়তো খুব ইন্টেলিজেন্ট, খুব ব্রিলিয়েন্ট, তারা হয়তো স্টুডেন্ট হিসেবে মানে দারুণ ছিল, কিন্তু তাদের সন্তান কিন্তু একটু ডাল মাথা বা একটু কম বুদ্ধিসম্পন্ন হয়েছে। আর গড়াভিমুখীর নীতি কি? এই সূত্রে উল্লেখ করা হয়েছে বৈচিত্র্য বা পার্থক্যের একটি নিয়ম আছে। এই নিয়মে বলা হয়েছে মানুষের প্রবণতা হলো গড়ের দিকে যাওয়া। পিতামাতা উভয় যদি লম্বা হয় সেক্ষেত্রে তাদের সন্তানও দেখবে মাতার থেকে খর্বকায় হবে, অর্থাৎ গড়ের দিকে যাওয়ার প্রবণতা থাকে। মানে অনেকের বাবা মা যদি খুব লম্বা হয়, তা সেই বাচ্চাও যদি লম্বা হয় তাহলে সেটা কিন্তু সাদৃশ্যের নীতি। আর যদি দেখা যায় যে মানে তাদের বাবা মা বিশাল লম্বা অথচ তাদের ছেলেটি বা মেয়েটি হাইটে শর্ট বা খর্বকায়, তখন কিন্তু তাকে বলা হচ্ছে গড়াভিমুখী নীতি। এটা হচ্ছে দৈহিক দিক থেকে। আচ্ছা, আমি এরপর আসছি শিক্ষকের ক্ষেত্রে। শিক্ষকের কি ভূমিকা শিক্ষায়? যে কোনো শিক্ষা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো শিক্ষক। শিক্ষকের সাহায্য না নিয়ে শিক্ষার্থীর পক্ষে কিন্তু শিক্ষা লাভ করা কোনোভাবেই সম্ভব হয় না। শিক্ষার্থী যে পরিবেশ থেকে জ্ঞান অর্জন করে, শিক্ষক সেই পরিবেশের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। বর্তমানে শিক্ষককে শিক্ষার্থীর পরিবেশ নিয়ন্ত্রণকারী হিসেবে চিহ্নিত করা হয়। যে কোনো শিক্ষণ ব্যবস্থায় শিক্ষক কেবলমাত্র শিক্ষার্থীকে জ্ঞান অর্জনেই সাহায্য করে না, তিনি একাধারে শিক্ষার্থীর বন্ধু, সাহায্যকারী, হিতৈষী বা হিতাকাঙ্ক্ষী, বা আমরা যেটা বলি শুভাকাঙ্ক্ষী, এবং পথপ্রদর্শকও হন।
শিক্ষার্থীর জীবন দর্শন গঠনের ক্ষেত্রে তিনিই হলেন প্রধান সহায়ক। মানে শিক্ষককে কি কি বলছে যে একাধারে কিন্তু একজন শুধু যে জ্ঞান অর্জন করবে বা শিক্ষাদান করবে তাই নয়, তিনি কিন্তু সেই শিশুটির ক্ষেত্রে একজন পথপ্রদর্শক বা গাইড বলতে পারো, বা তার হিতাকাঙ্ক্ষী বা তার শুভাকাঙ্ক্ষী, তার ভালো চায়, এবং তাকে কিন্তু বন্ধুর মতো শিক্ষক কিন্তু শিক্ষার্থীর সঙ্গে মেশে। আধুনিক কাল পর্যন্ত যে কোনো শিক্ষা ব্যবস্থায় শিক্ষক কিন্তু শিক্ষার্থীর মধ্যে পাঠ্য বিষয়ে আগ্রহ এবং প্রেরণা সঞ্চার করেন। বিদ্যালয় সমাজের একজন পরিচালক হিসেবে তিনি শিক্ষার্থীদের বাঞ্ছনীয় পথে অগ্রসর করেন এবং সাহায্যও করেন। শিক্ষার্থীর মানসিক দিক থেকে যাতে উৎকর্ষ সাধন হয় সেক্ষেত্রে শিক্ষকের ভূমিকা আজও অপরিহার্য। মানে শিশুটা যাতে বুদ্ধির দিক থেকে একটু উন্নত বুদ্ধি সম্পন্ন হয় এবং পড়াশোনায় যে তারা ভালো করে সে করতে পারে সেই সাহায্যই কিন্তু শিক্ষক করে থাকেন। আচ্ছা, শিক্ষায় আধুনিক শিক্ষকের কি ভূমিকা দেখা যায়? পরিবর্তিত সমাজ ব্যবস্থায় শিক্ষকের ভূমিকাকে নতুনভাবে দেখা প্রয়োজন। পূর্বে শিক্ষক মাত্রই ভূমিকা ছিল শুধুমাত্র শিক্ষা লাভ বা শিক্ষাদান বা শিক্ষা পদ্ধতি দেওয়া। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের ভূমিকা শিক্ষাদান হলেও পাশাপাশি একাধিক ভূমিকা পালনের কিন্তু কথা বলা হয়েছে। সেই বিষয় কি ভূমিকা দেখতে পারি? তিনটে ভূমিকা আছে। একটা হচ্ছে শিক্ষণ সহায়ক, একটা সংযোগ রক্ষাকারী, আর একটা হলো মাধ্যম। শিক্ষণ সহায়কটা কি? শিক্ষক পাঠ্য বিষয়গুলোকে সহজ এবং সুষ্ঠুভাবে শিক্ষার্থীর নিকট কিন্তু তুলে ধরবে, মানে খুব সোজাভাবে শিক্ষার্থীদের সামনে সেটা প্রেজেন্টেশন দেবে বা পড়াবে। বিষয়বস্তু মনস্তত্ত্ব এবং যুক্তিসম্মতভাবে সংগঠিত শিক্ষার্থীদের শিক্ষণকে সহজ করে তোলেন। মানে বিষয়বস্তুটাকে এমনভাবে পড়াবেন যাতে সেটা তার যুক্তিসম্মত হয় এবং মনস্তত্ত্ব সম্মত হয়, এইভাবে সহজ করে তিনি বোঝাবেন। শিক্ষার্থীদের বয়স এবং বোধগম্যতার স্তর অনুযায়ী পাঠ্য বিষয়ে চাহিদা পূরণ করে তিনি পাঠদানের কৌশল স্থির করবেন। কোন শিক্ষার্থীকে কিভাবে পাঠদান করালে সে সহজভাবে সেটা গ্রহণ করতে পারবে সেটা কিন্তু শিক্ষককে স্থির করতে হবে। প্রশ্নোত্তরকালে তিনি প্রয়োজন মতো সংকেত সরবরাহ করবেন। মানে কি, যখন প্রশ্ন উত্তর পর্ব চলবে সেই সময় কিন্তু সঠিক উত্তর দিয়ে শিক্ষার্থীদের সাহায্য করতে হবে। অনেক সময় বিভিন্ন কারণে শিক্ষার্থী শ্রেণীকক্ষে সক্রিয় হয় না, মানে তারা মনোযোগ দেয় না। শিক্ষার্থীরা শিক্ষণ সংক্রান্ত এ ধরনের শিক্ষার্থীরা যাতে সমস্ত বয়সের বাধা অতিক্রম করে স্বাভাবিক শিক্ষার্থীর মতো আচরণ করে সে ব্যাপারে শিক্ষককে উপযুক্ত ব্যবস্থা অবলম্বন করতে হবে। অনেকে ধরো মনোযোগী হয় না, অনেকে ধরো ঠিকমতো ক্লাসে পড়া বুঝতে পারে না। শিক্ষকের উচিত কিন্তু সমস্ত শিক্ষার্থীদের নিয়ে কিন্তু ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সঠিকভাবে সেটাকে গড়ে তোলা। এবং শ্রেণীকক্ষে শিক্ষকের বিষয়বস্তুর ওপর ব্যাখ্যা দিয়ে যদি শিক্ষার্থী বুঝতে সক্ষম না হয় সেক্ষেত্রে তিনি বিষয়টিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে তোমাকে চ্যাপ্টারটাকে আগে ভাগ করে নিতে হবে, তারপরে শিক্ষার্থীদের সে বোঝার মতো করে সেটাকে উপস্থাপন করতে হবে। আরেকটা কি বলছে, পরের পয়েন্ট হলো সংযোগ রক্ষাকারীর ভূমিকা কি? সহজ সরল ভাষা করে বোঝাতে হবে আধুনিক শিক্ষার উপকরণকে। বিশেষ তথ্য জ্ঞান এবং দক্ষতা আয়ত্ত করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রেরণা সঞ্চার করতে হবে। মানে যেন একটা সঠিক লক্ষ্য যেন শিক্ষার্থীরা স্থির করে বা তাদের যেন একটা বিশেষ লক্ষ্য থাকে, সেই দিকে শিক্ষার্থীদের মনে কিন্তু উৎসাহ জাগাতে হবে। তাদের মনোযোগী এবং অনুভূতিশীল করে তুলতে হবে শিক্ষার্থীদের। যেসব শিক্ষার্থী নানা কারণে শ্রেণীকক্ষে নিষ্ক্রিয় থাকে বা তারা হয়তো পড়ায় মনোযোগী হতে পারে না, তাদেরকে কিন্তু সক্রিয় করে তুলতে হবে। উত্তম সংযোগ রক্ষা করার জন্য শিক্ষক পাঠদান কৌশল ব্যবহারে নমনীয়তা অবলম্বন করবেন। কখনো বক্তব্য রাখবেন, কখনো শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে একটু প্রশ্ন করবেন। আর কি বলছে, পড়ানোর সময় চার্ট, মডেল বা সংযোগ রক্ষাকারী হিসেবে সেটা ব্যবহার করতে পারে বা প্রজেক্টরে ভিডিও দেখাতে পারে অডিও ভিডিওর মাধ্যমে। তারপরে কি বলছে,
শিক্ষক কেবলমাত্র জ্ঞান সংযোগেই ভূমিকা পালন করেন না, শিক্ষাদানকালে তার আবেগ অনুভূতিকেও সঞ্চালিত করতে হবে, যার ফলে শিক্ষার্থীর শিক্ষা এবং শিখন প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে যাতে অংশগ্রহণ করতে পারে এবং সংযোগ রক্ষার কাজটি যাতে আরও ভালোভাবে সক্রিয় হয়। এইটা হলো সংযোগ রক্ষাকারীর ভূমিকা। এরপরে হচ্ছে মাধ্যমের ভূমিকা। কি কি? বিদ্যালয় এবং কমিউনিটি উভয় পারস্পরিক বিকাশের জন্য শিক্ষক বিদ্যালয় এবং কমিউনিটির মধ্যে একটি সুসম্পর্ক গড়ে তুলবে, সক্রিয় হবেন। মানে কি? যাতে শিক্ষককে মাধ্যম হতে হবে, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের অন্যান্য যাতে কোনো কমিটি বা যদি সংগঠন থাকে তার সঙ্গে শিক্ষার্থীদের যাতে আলাপ বা পরিচয় ঘটিয়ে দেবে এবং সেখানে যেন শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, সে খেলাধুলাই হোক, গান বাজনাই হোক বা অঙ্কন প্রতিযোগিতাই হোক, যাই হোক না কেন। এছাড়া বিদ্যালয় এবং শ্রেণীকক্ষের শিক্ষার্থীর আচার আচরণ এবং শিক্ষাগত পারদর্শিতা সম্পর্কে অভিভাবকদের সচেতন করার দায়িত্ব শিক্ষককে পালন করতে হবে। এইগুলো গেল হচ্ছে আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা। এরপর আসছে কি? পাঠ্যক্রম। আমরা অলরেডি দুটো পড়ে নিলাম উপাদানের মধ্যে, এটা হচ্ছে 3 নম্বর। শিক্ষা হলো একটি জটিল এবং উদ্দেশ্য নির্ভর পরিবর্তনশীল প্রক্রিয়া। এই প্রক্রিয়া অনেকগুলি মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত। এই সমস্ত উপাদানের মধ্যে অন্যতম হলো বিষয় বা পাঠ্যক্রম। বর্তমানে শিক্ষার ক্ষেত্রে সম্পূর্ণভাবে শিক্ষার চাহিদা এবং প্রবণতার উপর নির্ভর করে পাঠ্যক্রম প্রণয়নের উপর নজর দেওয়া হয়েছে। সুতরাং আমরা আগেই বলেছি যে শিক্ষার্থীর এখন বয়স, কি চাহিদা, সে কি শিখলে তার ভালো হবে, তার উপর নির্ভর করে কিন্তু পাঠ্যক্রমটা নির্বাচন করা হয়। বর্তমানে শিক্ষাবিদরা স্বীকার করেছেন যে পাঠ্যক্রম শিক্ষার একটি আবশ্যিক এবং অতি প্রয়োজনীয় অংশ। পাঠ্যক্রমকে বাদ দিয়ে কোনো শিক্ষা প্রক্রিয়াই যথাযথভাবে সংগঠিত হতে পারে না। তাই পাঠ্যক্রমের বাস্তবায়ন একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই আলোচনায় তাই সকলে তা স্বীকার করে নিয়েছেন। এটাই হলো পাঠ্যক্রম। আচ্ছা, এবার আমরা পড়ব পাঠ্যক্রমটা কি। পাঠ্যক্রম হলো গতানুগতিক ধারণা অনুযায়ী শিক্ষাকে বোঝানোর জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়, যেমন পাঠ, পাঠ্যসূচি আমরা যেটা বলি আর কি। কিন্তু বর্তমানে শিক্ষাবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে পাঠ্যক্রম শব্দটি ব্যবহার করা হয়েছে। পাঠ্যক্রম শব্দটি বিশ্লেষণ করলে দুটি ভিন্ন শব্দ পাওয়া যায়, একটি হলো পাঠ, একটি হলো ক্রম। পাঠ শব্দের অর্থ হলো যা পড়ার যোগ্য বা যা পড়া উচিত। কিন্তু এই কথা আমরা সবাই জানি যে সব বয়সে সব কিছু পড়া যায় না বা সব কিছু বোঝাও যায় না। সেই কারণে পাঠ্য বিষয়গুলোকে ক্রম অনুসারে সাজানো হয়। যেমন 1, 2, 3 করে যেমন তোমাদের ক্লাসকে সাজানো হয়, সেই রকম পাঠ্যক্রমকেও সাজানো হয়েছে। মানে 1-এর জন্য কি পড়বে, 2-এর জন্য কি পড়বে, 3-এর জন্য কি পড়বে। বাংলা ভাষায় অন্তর্গত পাঠ্যক্রম শব্দটি ইংরেজি কারিকুলাম কথাটির প্রতিশব্দ। এটির মূল ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে এসেছে। ল্যাটিন শব্দটির অর্থ হলো পথ বা দৌড়ের পথ। অর্থাৎ এই ইংরেজি পাঠ্যক্রম কথাটির ইংরেজি অর্থ হলো কারিকুলাম। এই কারিকুলাম কথাটার মূল অর্থ হলো বিশেষ লক্ষ্যে পৌঁছানোর জন্য দৌড়ের পথ। এক কথা আমরা বলতে পারি, আমরা যখন পড়াশুনো শিখে একটি যখন সঠিক বা বিশেষ লক্ষ্যের দিকে পৌঁছাবো, সেই লক্ষ্যে কিন্তু পৌঁছানোর জন্য যে দৌড়ের পথ, সেটাই হলো পাঠ্যক্রম বা ইংরেজি অর্থে কারিকুলাম। পাঠ্যক্রমের জন্য বিভিন্ন দার্শনিকজন বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। আমি একজনের একটা বলছি, ফ্রয়েবেল। তার মধ্যে পাঠ্যক্রম হলো মানবজাতির সামগ্রিক জ্ঞান এবং অভিজ্ঞতার সমন্বিত একটি রূপ। তোমরা যে কোনো 2-3টে সংজ্ঞা মুখস্থ রাখতে পারো। পাঠ্যক্রমের প্রকারভেদ, অর্থাৎ কটা ভাগে পাঠ্যক্রমকে ভাগ করা যায়। এখানে পাঠ্যক্রমকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা গতানুগতিক, একটা আধুনিক পাঠ্যক্রম। গতানুগতিক পাঠ্যক্রমটা কি? গতানুগতিক হলো, কথার অর্থ হলো আমরা কথাতেই বুঝতে পারছি, যেটা হয়তো বহুদিন ধরে একই নিয়মে একই ধারায় যে পাঠ্যক্রমটা চলে আসে তাকে বলা হয় গতানুগতিক পাঠ্যক্রম।
ছাত্রছাত্রীদের এখানে চাহিদার কোনো বা দিকে দেখা হয় না বা মূল্য দেওয়া হয় না, শুধুমাত্র অনুশীলনের জন্যই এই পাঠ্যক্রম। এই পাঠ্যক্রমের উপযোগিতাটা কি? আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে গতানুগতিক পাঠ্যক্রমের প্রচলন আছে। এই পাঠ্যক্রমের মধ্যে দিয়ে শিক্ষার্থীর বৃত্তি সংগ্রহ করার জন্য প্রয়োজনীয় বিষয়গুলোর জ্ঞান সরবরাহ করা হয়। এর মাধ্যমে মাতৃভাষা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এইসব বিষয়গুলো জ্ঞান দেওয়া হয় বা সরবরাহ করা হয়। শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের জন্য পাঠ্যসূচি অনুযায়ী তাত্ত্বিক জ্ঞানের লাভের সুযোগ পান। এই পাঠ্যক্রম বিশেষজ্ঞ শিক্ষকদের নির্দেশনায় শিক্ষার্থীরা পৃথক পৃথকভাবে বিভিন্ন বিষয় অনুশীলনের সুযোগ পায়। এটাই হলো গতানুগতিক পাঠ্যক্রমের সুবিধা। আর অসুবিধাও আছে অনেকগুলো। সেগুলো কি কি ত্রুটি বা অসুবিধা? 1 নম্বর হলো জ্ঞানের বিচ্ছিন্নতা। সেটা কি? গতানুগতিক বা বিষয়মুখী পাঠ্যক্রমে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ইত্যাদি বিভিন্ন ধরনের বিষয় আলাদা আলাদাভাবে পড়ানোর ব্যবস্থা করা হয়। ফলে শিক্ষার্থী এগুলিকে আলাদা আলাদা বা বিচ্ছিন্ন করে দেখেন। ভাষা শিক্ষার চাপ। এখানে পাঠ্যক্রমে ভাষা শিক্ষার উপরে প্রবল চাপ থাকে। অনেক সময় মাতৃভাষা ছাড়াও আরও 2-3টে ভাষা শিখতে হয়। যেমন আমরা বাংলা মাধ্যমে আমরা দেখে থাকি আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। কিন্তু আমরা যদি ইংরেজি মাধ্যমে যাই তাহলে কিন্তু তাদের দেখি 3টে ল্যাঙ্গুয়েজ পড়তে হচ্ছে। তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ তো কম্পালসারি, সেকেন্ড কারোর কাছে বাংলা বা কারোর কাছে হিন্দি, থার্ড ল্যাঙ্গুয়েজ যারা বাংলা সেকেন্ডকে নিচ্ছে তারা থার্ডে নেবে হিন্দি, বা যারা সেকেন্ডে হিন্দি নিচ্ছে তারা থার্ডে নেবে বাংলা। সুতরাং এর জন্য এদের চাপটা অনেক বেশি হয়ে যায়। অপরিবর্তনশীলতা। এই গতানুগতিক পাঠ্যক্রম বছরের পর বছর ধরে একইভাবে চলতে থাকে, এর কোনো পরিবর্তন হয় না। মনোবিজ্ঞান সম্মত নয়, কারণ শিক্ষার্থীর চাহিদা, রুচি বা সামর্থ্য বা ইচ্ছা অনুযায়ী এই পাঠ্যক্রম তৈরি হয় না। পরীক্ষাভিত্তিক। এই পাঠ্যক্রম মূলত পরীক্ষাভিত্তিক। কোনো রকম বিষয়বস্তুকে মনে রেখে বা পরীক্ষায় পাশ করা, বৃত্তি গ্রহণ করাই হলো এই পাঠ্যক্রমের মূল লক্ষ্য। বৈচিত্র্যহীন শিক্ষণ। এই পাঠ্যক্রমের কোনো আলাদা কোনো বৈচিত্র্য নেই, যেমনভাবে পুরো একইভাবে গতানুগতিকভাবে এটা চলতে থাকছে। আর বৃত্তিমুখী শিক্ষার অভাব। এই পাঠ্যক্রমে কেবলমাত্র তত্ত্বজ্ঞানের সমাহারই লক্ষ্য করা যায়। শিক্ষা গ্রহণের শেষে শিক্ষার্থী কোনো বৃত্তিতে সরাসরি অংশ নিতে পারে সেই সুযোগ এখানে নেই। আর শিক্ষার্থীর সক্রিয়তার অভাব, কারণ এখানে শুধু শিক্ষক পাঠদান করে যায় আর শিক্ষার্থী সেটা পাঠ গ্রহণ করে যায়, এর মধ্যে শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে না। আজকে এই অবধি ভিডিওটা এটা থাকলো। এর পরবর্তী ভিডিওটা আমি কিছুদিন পরে তোমাদের করব।